ভ্যাকসিন নিয়ে ওমান সরকারের জরুরি নির্দেশনা। এদিকে জয় দিয়ে বছর শুরু করলো বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান। অপরদিকে বাংলাদেশিদের জন্য বন্ধ হতে পারে অনেক দেশে যাওয়ার সুযোগ। এরপর থাকছে পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান নেবে এবার বাংলাদেশ। আরো জানিয়ে দেব এক সপ্তাহে মসজিদে নববীতে 54 লাখ মুসল্লির নামাজ আদায়। আরো থাকছে ভিসা নিয়ে প্রবাসীদের বিশাল সুসংবাদ দিল এবার সৌদি আরব। বিস্তারিত খবরে থাকছে মক্কায় প্রতারণার অভিযোগে 10 প্রবাসী আটক। সবশেষ জানিয়ে দেব সংরক্ষিত আসন মানি না, সরাসরি নির্বাচন করবে নারীরা, বললেন চরমনাইর নেতা। ভ্যাকসিন নিয়ে ওমান সরকারের জরুরি নির্দেশনা। ওমান থেকে সৌদিতে ওমরা যাত্রীদের অবশ্যই টিকার সনদ নিয়ে যেতে হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমান থেকে সৌদিতে ওমরা যাত্রীদের অবশ্যই টিকার সনদ নিয়ে যেতে হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, ওমরাহ পালনে ইচ্ছুক সকল নাগরিক এবং প্রবাসীদের সৌদি যাওয়ার 10 দিন আগে অবশ্যই মেনিনগোকোকাল কনজুগেট ভ্যাকসিন গ্রহণ করতে হবে। পরবর্তীতে টারাসুদ সিস্টেমের মাধ্যমে এর সনদ গ্রহণ করা যাবে। সৌদি সরকারের জারি করা নতুন এই নিয়মের কারণেই এটি করতে হচ্ছে। ভ্যাকসিনটি সব সরকারি প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এবং প্রবাসীদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষায়িত বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে পাওয়া যাচ্ছে। সম্প্রতি দেশভেদে ওমরা যাত্রীদের এবছর 5টি রোগের টিকা বাধ্যতামূলক করে সৌদি আরব সরকার। এ রোগগুলো হলো মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার, করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই 5টি রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদি সরকার যেসব টিকাকে স্বীকৃতি দিয়েছে, দেশটিতে পৌঁছানোর আগে সেসব টিকা নিতে হবে যাত্রীদের। এতে আরও বলা হয়, মেনিনগোকোকাল মেনিনজাইটিস, করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা সব দেশের যাত্রীদের জন্য আবশ্যক। এছাড়াও পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল এবং নাইজেরিয়ার যাত্রীদের জন্য পিত জ্বরের টিকা বিশেষভাবে বাধ্যতামূলক করা হয়েছে। আর এদিকে এবার জয় দিয়ে বছর শুরু করলো বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান। ওমানের ডিভিশন চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে 7 উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান। গেল শুক্রবার ব্যাটিং বোলিংয়ের দারুণ নৈপুণ্যে প্রতিপক্ষ ফরচুন ইঞ্জিনিয়ার্সকে উড়িয়ে দেয় সোহাগ বাহিনী। সহ অধিনায়ক সাইফুলের অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য এবং অভিষিক্ত সিফাতের দারুণ ব্যাটিং এই জয়ে বড় অবদান রাখে। এছাড়াও ব্যাট হাতে তারেক আজিজ এবং মোস্তফা উল্লেখযোগ্য অবদান রেখেছেন। খেলার সমর্থনের জন্য প্রবাসী সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ক্লাবের সংশ্লিষ্টরা। এদিকে বাংলাদেশিদের জন্য বন্ধ হতে পারে অনেক দেশে যাওয়ার সুযোগ। ট্যুরিস্ট ভিসার অপব্যবহারের কারণে আন্তর্জাতিক পর্যটনের সুযোগ সংকুচিত হচ্ছে বাংলাদেশের নাগরিকদের জন্য। অনেক দেশ এখনও বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা প্রদান কঠোর করে তুলছে, এমনকি কিছু ক্ষেত্রে বন্ধও করে দিচ্ছে। যারা বছরে 1-2 বার ছুটিতে বিদেশে ঘুরতে যান, তাদের জন্য ভিসা পেতে এখন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একজন পর্যটক জানান, অ্যাম্বাসিতে বিশ্বাস করাতে কষ্ট হয় যে আমরা সত্যিকারে ঘুরতে যাচ্ছি। প্রচুর প্রমাণপত্র দেখাতে হয়, এমনকি তাদের আমাদের অফিস পরিদর্শনের অনুরোধও থাকে। আরেক ভুক্তভোগী বলেন, অনেকে ট্যুরিস্ট ভিসায় বিদেশে গিয়ে অবৈধভাবে বসবাস ও চাকরিতে জড়িয়ে পড়ছে। এর ফল ভোগ করতে হচ্ছে আমাদের মতো প্রকৃত পর্যটকদের। ভিসা পেতে এখন অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। গত কয়েক বছরে বেশ কিছু দেশ বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করেছে বা সীমিত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং মধ্য এশিয়ার কয়েকটি দেশ। সর্বশেষ সংযোজন হিসেবে ভিয়েতনামও তাদের ভিসা নীতিতে কঠোরতা এনেছে। বিশেষজ্ঞরা মনে করেন, পর্যটনের আড়ালে মানব পাচারের মতো অনৈতিক কার্যক্রম এই সংকটের মূল কারণ। আটাবের সাধারণ সম্পাদক আফসিয়া জান্নাত সালেহ বলেন, ট্যুরিস্ট ভিসার নামে লোক পাঠিয়ে তাদের স্থায়ীভাবে থেকে যেতে উৎসাহিত করা হচ্ছে। এতে ভিসা নীতিতে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ছে, ফলে প্রকৃত পর্যটকরা সমস্যায় পড়ছেন। সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তাদের অভিযোগ, যথাযথ মনোযোগের অভাবে এই সংকট আরও জটিল হচ্ছে। ভিসা বন্ধ বা কঠোরতার পরিবর্তে সচেতনতা বৃদ্ধি এবং সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন ট্যুর অপারেটররা। তারা আশাবাদী, সরকারের উদ্যোগে পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তন আনা বেশ সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে, পর্যটনের নামে অবৈধ কার্যক্রম বন্ধে কড়া নজরদারি প্রয়োজন। প্রকৃত পর্যটকদের ভিসা প্রাপ্তি সহজ করতে প্রশাসনিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা আনতে হবে।
বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার করা দরকার, যাতে ভিসা নীতিতে কঠোরতার পরিবর্তে যৌক্তিক সমাধান পাওয়া যায়। সচেতন ও সুশৃঙ্খল পর্যটনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনরুদ্ধারে কাজ করতে হবে সকল পক্ষকে। আর এদিকে এবার পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান নিচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা প্রতিনিধি দল পাকিস্তানের অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধ বিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছে। গেল 15 জানুয়ারি পাকিস্তান সফরের সময় দেশটির বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠককালে এই আগ্রহ তুলে ধরেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে পাকিস্তান বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ সামরিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। বৈঠকে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাংলাদেশের সঙ্গে সামরিক অংশীদারিত্ব আরও গভীর করতে পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বিশেষভাবে যৌথ প্রশিক্ষণ কার্যক্রম এবং সহযোগিতার সুযোগ বাড়ানোর উপর জোর দেন। পাকিস্তান বিমান বাহিনীর অত্যাধুনিক প্রযুক্তি এবং স্থানীয়ভাবে উন্নত প্রযুক্তিগত কাঠামোর প্রশংসা করেন লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। বিশেষত JF-17 থান্ডার যুদ্ধবিমানের উৎপাদন ও কার্যক্ষমতা নিয়ে তার আগ্রহ প্রকাশ করেন। JF-17 থান্ডার যুদ্ধবিমানগুলো হালকা ওজনের এবং দিনরাতের যে কোনো আবহাওয়ায় অভিযান চালাতে সক্ষম। এটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স অর্থাৎ PAC এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি। মাল্টি রোল ফাইটার জেট হিসেবে পরিচিত এই যুদ্ধ বিমান অত্যন্ত উচ্চতা থেকে হামলা, মাটির কাছাকাছি থেকে বোমাবর্ষণ, শত্রুপক্ষের যুদ্ধবিমানের সঙ্গে আকাশে লড়াই, শত্রুর ঘাঁটির খবর সংগ্রহ সহ বিভিন্ন সামরিক কার্যক্রমে সক্ষম। বৈঠকে দুই পক্ষ সামরিক সহযোগিতা আরও জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে একমত হয়। উভয় দেশের মধ্যে সামরিক অংশীদারিত্ব ভবিষ্যতে কৌশলগত ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে আশা করা হচ্ছে। এ ধরনের সফর ও আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আর এদিকে এক সপ্তাহে মসজিদে নববীতে 54 লাখ মুসল্লির নামাজ আদায়। গত এক সপ্তাহে মদিনার মসজিদে নববীতে 54 লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। গেল বৃহস্পতিবার সাপ্তাহিক আপডেটে এ তথ্য জানায় মসজিদটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। এছাড়া একই সময়ের মধ্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পরিদর্শনে গিয়েছিলেন 3,76,765 মুসলিম। ভিড় ব্যবস্থাপনা প্রোটোকল মেনে এসব মুসল্লি রওজাতে আসেন। সেখানে নারী ও পুরুষের জন্য আলাদা সময় নির্ধারণ করা আছে। সৌদি আরব জানিয়েছে, যারা রওজা শরীফে আসতে চান তাদের অবশ্যই আগে থেকে নিবন্ধন এবং নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। এতে করে তারা সুন্দরভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পরিদর্শন করতে পারবেন। এই একই সময়ের মধ্যে মুসল্লিদের মধ্যে 1,480 টন জমজমের পানি ও 1,36,283 প্যাকেট ইফতারও বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে মসজিদের কর্তৃপক্ষ। মক্কায় ওমরা পালন শেষে অনেক মানুষ মদিনায় মসজিদে নববীতে যান। সেখানে বেশিরভাগই নামাজ আদায় করেন। সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, 2023 সালে মসজিদে নববীতে নামাজ আদায় করেন 28 কোটি মানুষ, যারা সৌদি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গিয়েছিলেন। আর এদিকে এবার ভিসা নিয়ে প্রবাসীদের বিশাল সুসংবাদ দিল সৌদি সরকার। সৌদি আরব প্রবাসী কর্মীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নতুন সুবিধা চালু করেছে। এখন থেকে বিদেশে অবস্থানরত প্রবাসীরা নিজ দেশ থেকে তাদের ভিসার মেয়াদ নবায়নের আবেদন করতে পারবেন। একই সঙ্গে নির্ভরশীল সদস্যদের বসবাসের অনুমতি নবায়ন করাও সম্ভব হবে। সৌদি পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত জানিয়েছে, প্রবাসীর একক বা একাধিক প্রস্থান ও প্রত্যাবর্তন ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ পাবেন। এই প্রক্রিয়া সহজ করতে আবসার এবং মুকিম পোর্টাল ব্যবহার করা যাবে, তবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য নতুন শ্রম আইন সংস্কারও চালু করেছে। এর মধ্যে রয়েছে চাকরি চুক্তি বাতিলের সময়সীমা নির্ধারণ, শ্রমিকের পক্ষ থেকে 30 দিন এবং নিয়োগকারীর পক্ষ থেকে 60 দিন সময়সীমা দেওয়া হবে। এ পদক্ষেপ নিয়োগ প্রক্রিয়াকে আরও কার্যকর করবে বলে আশা করা হচ্ছে। মাতৃত্বকালীন ছুটির সময়সীমা 10 সপ্তাহ থেকে বাড়িয়ে 12 সপ্তাহ করা হয়েছে। একই সঙ্গে
পরীক্ষামূলক কর্মসংস্থানের সর্বোচ্চ সময়সীমা 180 দিন নির্ধারণ করা হয়েছে। 2020 সালে সৌদি আরব শ্রম আইন সংস্কারের প্রথম ধাপ চালু করে। এতে প্রবাসীরা চাকরি পরিবর্তনের স্বাধীনতা পায়। এসব উদ্যোগের মাধ্যমে সৌদি আরব তার শ্রম বাজারকে আরও শক্তিশালী ও কর্মবান্ধব করতে কাজ করছে। নতুন নিয়মগুলো প্রবাসীদের জীবনমান উন্নত করবে এবং সৌদি আরবের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সৌদি সরকারের এই উদ্যোগ দেশটিকে আন্তর্জাতিক শ্রম বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাবে। আর এদিকে মক্কায় প্রতারণার অভিযোগে 10 প্রবাসী আটক। সৌদি আরবের মক্কায় নকল সোনার বার দিয়ে প্রতারণার অভিযোগে 10 প্রবাসীকে আটক করেছে স্থানীয় পুলিশ। আটককৃত ব্যক্তিরা সবাই পাকিস্তানের নাগরিক। এ বিষয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, এই চক্রটি প্রথমে আসল সোনার বার দেখিয়ে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করত, পরে বড় অঙ্কের অর্থের বিনিময়ে নকল সোনার বার বিক্রি করে তাদের প্রতারণার ফাঁদে ফেলে। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী এই চক্রটি অন্তত 31টি প্রতারণার ঘটনায় জড়িত এবং প্রায় 30 লাখ রিয়াল ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। আটকের সময় অভিযুক্তদের কাছ থেকে 10টি আসল সোনার বার উদ্ধার করা হয়েছে। মক্কা পুলিশ জানিয়েছে, এই প্রতারণা চক্রের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের কঠোর শাস্তির মুখোমুখি করার প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনা সৌদি আরবে প্রবাসীদের সতর্কতার প্রয়োজনীয়তা আরও একবার সামনে এনেছে। প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে অপরাধ নির্মূলের লক্ষ্যে সক্রিয় রয়েছে দেশটির প্রশাসন। আর এদিকে সংরক্ষিত আসন মানি না, সরাসরি নির্বাচন করবে নারীরা, বললেন চরমোনাইয়ের আমির। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে সেকুলারিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম এবং ডেমোক্রেসির কোনো আদর্শই মানবজাতিকে প্রকৃত শান্তি ও মুক্তি দিতে সক্ষম নয়। তাদের মতে কেবলমাত্র ইসলামী হুকুমতই মানুষের কল্যাণ নিশ্চিত করতে পারে। তাই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করাই তাদের প্রধান লক্ষ্য। ইসলামী আন্দোলনের নেতারা মনে করেন, বর্তমান সরকারের কিছু সংস্কার উদ্যোগ থাকলেও তা যথেষ্ট নয়। তারা বলেন, রাষ্ট্রের প্রকৃত সংস্কার ছাড়া একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। ফ্যাসিস্ট সরকারের অপরিণামদর্শী নীতির ফলে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে প্রথম কাজ হবে রাষ্ট্র সংস্কার। তারা আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা রাষ্ট্র সংস্কারের প্রথম শর্ত। বর্তমান বিচার ব্যবস্থা রাজনৈতিক ইঙ্গিতে পরিচালিত হয় বলে অভিযোগ করে তারা জানান, সরকার বদল হলেই মামলা খালাস এবং নতুন মামলা দায়ের হয়। এটি প্রমাণ করে যে বিচার ব্যবস্থা স্বাধীন নয়। একটি কল্যাণমুখী রাষ্ট্রের জন্য বিচারকদের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে, যেখানে পক্ষপাতের কোনো স্থান থাকবে না। সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সরাসরি নির্বাচন ব্যবস্থার পক্ষে মত প্রকাশ করেছে। তারা চান সংসদের সব আসন সরাসরি নির্বাচনের মাধ্যমে পূর্ণ হোক। সংরক্ষিত আসন ব্যবস্থা তুলে দিয়ে নারীদেরও সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক। নির্বাচনী ব্যবস্থায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের প্রবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে দলটি। এতে কালো টাকা ও পেশি শক্তি ব্যবহার বন্ধ হবে এবং প্রকৃত ভোটাধিকার নিশ্চিত হবে বলে তাদের ধারণা। ইসলামী আন্দোলন অতীতের মতোই বৈষম্য, দুর্নীতি এছাড়া যে কোনো অনিয়মের বিরুদ্ধে অটল অবস্থান বজায় রাখার বদ্ধপরিকর। তারা বলেন, যারা দেশকে দুর্নীতির শীর্ষে নিয়ে গেছে তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ ইসলামী আদর্শের নেতৃত্ব চায়। মদিনার ইসলামী শাসন ব্যবস্থা এদেশের মুক্তির একমাত্র পথ। তারা আরও যোগ করেন, পেশিশক্তি, দুর্নীতি, দখলদারিত্ব, চাঁদাবাজি এবং বিদেশি চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা মানুষের মাঝে ইসলামের বার্তা পৌঁছে দেব এবং তাদের ভোট ইসলামের পক্ষে আনতে কাজ করব। ইসলামী আন্দোলনের নেতারা আগামী নির্বাচনকে একটি বড় সুযোগ হিসেবে উল্লেখ করে সবাইকে আজ থেকেই প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষকে ইসলামের মর্ম বোঝাতে হবে। আল্লাহ আমাদের ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য সাধনা এবং ত্যাগ করার তৌফিক দান করেন। এ কথা জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।